হ্যাঁ, প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, অনেকের সাথে আমার পরিচয় আছে ইন্টারন্যাশনালি, এবং যাদের সাথে পরিচয় নাই তাদের জন্য বলছি আর কি। আমার নাম মোহাম্মদ নাজির উদ্দিন। আমি একজন অকুপেশনাল হেলথ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি স্পেশালিস্ট। I'm originated from Bangladesh, কানাডিয়ান নাগরিক। নিজের মাতৃভূমি থেকে অনেক দূরে আছি, কিন্তু মনটা তো মাতৃভূমিতে স্বাভাবিকভাবে পড়ে থাকবে। এবং সেটার জন্যই আজকে আমার এই ভিডিও রেকর্ডিংটা। কেন এবং কোন দুঃখে পরে আমি এটা রেকর্ডিং করতেছি সেগুলি আমি আসতেছি। তবে আগে আমার নাম এবং ইমেল অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি। যারা এটা দেখবেন তারা ইচ্ছা করলে আমার সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন। আমার কোনো ফি লাগবে না। বাংলাদেশি ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস অ্যান্ড হেলথ ফ্যাসিলিটিস অ্যান্ড হসপিটালস এরিয়ার জন্য আমার অ্যাডভাইসটা হবে ফ্রি, অনলাইন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আমার নামটাও দেখাচ্ছি। তো শ্রোতাবৃন্দ, আপনারা অলরেডি দেখেছেন। তো আমি এটার লেখার উদ্দেশ্য হলো যে ইদানিং আমি বাংলাদেশে যে সমস্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেই বলেন আর সেই অ্যালুমিনিয়াম ফয়েল ফ্যাক্টরিতে বলেন, যেটাতে নাকি আগুন নিভাতে বেশ কয়েকদিন সময় লেগেছিল এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এটাতে সমালোচিত হয়েছিল। তবে স্বাভাবিকভাবে এই ধরনের আগুন নিভাতে সময় লাগবে, বিকজ দোজ আর অল মেটালিক ফায়ার অফ ক্লাস ডি। এটা তো সহজ না আগুন নিভানো। যাই হোক, তো আমি যেটা বলছিলাম আর কি, তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড মেথোডোলজি। রিস্ক অ্যাসেসমেন্টটা কি, যাকে সাধারণ ভাষায় বলে র্যাম, র্যাম, রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড মেথোডোলজি। একে বাংলা করলে হবে বিপত্তি মূল্যায়ন প্রণালী বিজ্ঞান। অনেক কঠিন নাম হয়ে গেল। তো বিপত্তি মূল্যায়ন, এই তো র্যাম নামেই এটা অধিকতর পরিচিত। তো আমার ব্যাকগ্রাউন্ডের ভিতর হলো যে আমি বেশ কত বছর আগে, আমি এটা তো 1991 সনে আমি একটা বই লিখেছিলাম বাংলা। খুব সম্ভবত এটা ছিল, খুব সম্ভবত বাংলায় প্রথম বই, কেন আমি দ্বিতীয় বই আর মানে তখন আর দেখি নাই। তো বইটার নাম হলো ইন্ডাস্ট্রিয়াল সেফটি প্র্যাকটিসেস। বাংলায় করলে দাঁড়ায় শিল্পক্ষেত্রে নিরাপত্তা। অনেকে এটাকে অকুপেশনাল সেফটিও বলতে পারেন, পেশাগত নিরাপত্তাও বলতে পারে, যেহেতু এটা সম্পূর্ণভাবে পেশার সাথে জড়িত। তো এই বইটা তখন পলিটেকনিক ইনস্টিটিউটগুলিতে বেশ ভালোই, তাদের ডিমান্ড ছিল, ভালোই চলেছিল। তো সেটা অনেক দিন আগের ঘটনা। কয়েক মাসের ভিতর আমার প্রথম প্রিন্ট শেষ, দ্বিতীয় প্রিন্টে যেতে হলো। তো এখন অনেক সময় অনেক গড়িয়েছে। অ্যাক্সিডেন্টের ন্যাচারাল ক্যারেক্টার, কজেস, রুট কজেস, এগুলি অনেক পরিবর্তন হয়ে গেছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি যতই ডেভেলপ করতেছে, এগুলির রূপটাও ভিন্ন ভিন্ন আকারে প্রকাশিত হইতেছে। আমি ডিটেলস আলোচনায় যাব না। তবে আমি আমার এই সিরিজটা নাম দিচ্ছি আমি হেলথ অ্যান্ড সেফটি সিরিজ নাম্বার 1। আমার এরপরে আরও সিরিজ আসবে এই বিষয়ের উপর, আস্তে আস্তে বলবো। তো যেটা দুঃখ লাগলো যে আমি যখন বাংলাদেশে কাজ করছিলাম সেই সময়ে 90-তে আইএলএর প্রজেক্টে
হিসাবে, ওই জাতীয় উপদেষ্টা হিসাবে। তো তখন বললাম না যে তখন অ্যাক্সিডেন্টের রূপ ধারণ, রুট কজেস এগুলি খুবই ভিন্ন ভিন্ন ছিল, খুবই অন্যরকম ছিল এখন যা। তো তারপরে এখন যে সমস্ত অ্যাক্সিডেন্টগুলো দেখতেছি খুবই খারাপ লাগলো। যা হোক, সেই কাজ করার সময় ওই জাতীয় উপদেষ্টা হিসাবে আইআইএল প্রজেক্টে কাজ করার সময় তখন 95-এ গিয়ে, 94-95-এ গিয়ে দুবাইতে একটা বিরাট দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি, যেটাকে দেওয়া বলা হয়, DEAWA, সেখানে ফ্লাশ ওভার হয়েছিল, বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ইলেকট্রিক্যাল ইনসিডেন্ট এটা আর কি। 5 জন নাকি 6 জন লোক মারা গেছিল, তার ছিল আমাদের বাঙালি ছিল বোধহয় অধিকাংশ। তো তখন ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের চাপে দুবাই ইলেকট্রিসিটি 95-এ গিয়ে আমাকে ডাকতে বাধ্য হলো। আমি তখন দুবাই গভর্নমেন্টের অধীনে সেখানে গেলাম বাংলাদেশ থেকে। সেই দুবাই ইলেকট্রিসিটি অথরিটি কাজ করছিল, এস্টাবলিশ করছিল খুব সম্ভবত 1970-তে, কিন্তু তখনও তাদের সেই সেফটি ডিপার্টমেন্ট এস্টাবলিশ হয়নি। 25 বছর যাওয়ার পরে তারা এটা করলো, এবং এটি ছিল প্রথম সেফটি ডিপার্টমেন্ট যেটাকে আই হ্যাভ টু বিল্ড আপ দ্যাট ডিপার্টমেন্ট ফ্রম দ্য স্ক্র্যাচেস, ফ্রম দ্য রুট লেভেল, তৃণমূল অবস্থা থেকে সেটাকে আমাকে ডেভেলপ করতে হলো। ধাপে ধাপে লোক নেওয়া, ট্রেনিং দেওয়া, ইমপ্লিমেন্ট করা, ম্যানুয়াল লেখা, পলিসি বানানো, ইত্যাদি ইত্যাদি কাজ। খুব কঠিন সময় গেল এবং আমি আনন্দ পেতাম কাজ করে। তো তখন সেফটি প্রফেশনাল পাওয়াটাও একটুখানি অসুবিধা ছিল। সবাই সেফটি সেফটি ইঞ্জিনিয়ারের উপর পড়তে আসতো না, যেহেতু এটা খুব বিরাট সায়েন্স, টেকনোলজি, আর্টস, এবং সায়েন্সের ভিতরে ইন্টারডিসিপ্লিনারি, মাল্টিডিসিপ্লিনারি সায়েন্স জড়িত আছে, যার ফলে এটার জন্য ভাস্ট বেসিক নলেজ লাগে। তো তখন আমি সুবিধা মতো লোক পাচ্ছি না, তো আমি যতদূর পারলাম কিছু লোক রিক্রুট করলাম, এবং আমি দেখলাম যে আমাদের বাঙালি ইঞ্জিনিয়াররা, সে ডিগ্রি হোক বা ডিপ্লোমা হোক, তারা রিয়েলি জিনিয়াস। এবং আমি আমার ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম বাঙালি দিয়ে পূরণ করতে হলো আমাকে, এবং পূরণ করলাম এবং খুশি হলাম যেহেতু এটা সবাই বাংলাদেশি। আজ সেখানে ম্যানেজার, সেফটি প্রফেশনাল, ট্রেনার বা অন্যান্য ইন্সপেক্টর বা যারা আছে তারা ম্যাক্সিমাম বাঙালি। আমারই হাতে গড়া, আমার খুবই ভালো লাগলো, এবং সেটা আমারই ফুটপ্রিন্টে এখনো চলতেছে, আমারই ফুটপ্রিন্ট ফলো করতেছে। লাইকওয়াইজ আমি স্পিটার, কাতারে যেটা আছে, সেখানেও সেফটি ডিপার্টমেন্ট প্রথম এস্টাবলিশ করলাম। আর যে সমস্ত জায়গায় কাজ করলাম সেখানে অলরেডি সেফটি ডিপার্টমেন্ট ছিল, জয়েন করেছি। ও এখন তো আমি দেখি আমার কথা চলে যাচ্ছি, আমি আসলে এখন আমি আমার মূল বক্তব্য আসি। তো আমার আজকের আলোচনার বিষয়টি হলো রিস্ক অ্যাসেসমেন্ট মেথোডোলজি। কেন আমার এটা দরকার এবং এটা কিসের অংশ? রিস্ক অ্যাসেসমেন্টটা হলো গিয়া ওই অকুপেশনাল সেফটিরই অংশ। এখন অকুপেশনাল সেফটি বলে যে আমি যে শুধু এটা অকুপেশনেই ব্যবহার করতে পারবো তা না, আমি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারি। আপনারা যে কোনো জায়গায় এই মেথড ব্যবহার করতে পারেন, এমনকি কিচেনেও ব্যবহার করা যায়, ঘরেও ব্যবহার করা যায়, যেখানে রিস্ক হয়েছে সেখানেও সব জায়গায় ব্যবহার করা যায়। তো এটা কেন করতে হয়? এটা এটা এই কারণে যে ইন্ডাস্ট্রির যে প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, এটা ডিপেন্ড করতেছে যে তাদের এই থ্রো যে প্রোডাকশন প্রসেস আছে, এই প্রসেসের ভিতরে কোনো ধরনের ইনসিডেন্ট হয়ে সেটা তার নোকসানটা, তার ক্ষতিটা বাড়িয়ে দিল কিনা। এবং যত বেশি ক্ষতিটাকে প্রোটেকশন দেওয়া হবে, ততই সেটা সেই সেক্টরের প্রফিটেবিলিটি রাইজ করবে। তো এই ইনসিডেন্টকে প্রিভেন্ট করার জন্য মোক্ষম অস্ত্র হল গিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট। এবং আমি এখন যেটা দেখলাম বাংলাদেশে যে সমস্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, সত্যি কথা বলতে কি আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেফটি সায়েন্সে বলতেছে যে 98% অফ অ্যাক্সিডেন্টস আর প্রিভেন্টেবল। 98%কে প্রিভেন্ট করা যায় অ্যাক্সিডেন্ট ঘটার আগেই।
যদি এটার রুট কজটাকে ফাইন্ড আউট করে রিমুভ করা যায়। এই রুট কজটাকে ফাইন্ড আউট করার জন্যই আমাদের এই অস্ত্রটা রিস্ক অ্যাসেসমেন্ট মেথড। এই বললাম, এই রিস্ক অ্যাসেসমেন্ট মেথড ব্যবহার করে আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, এই সমস্ত এগ্রিকালচারাল সেক্টর, অল প্রোডাকশন মিনস, এগুলিতে ব্যবহার করে এই ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, রিমুভ করতে পারি, সম্পূর্ণ না হলেও অন্তত পক্ষে একটা অ্যাকসেপ্টেবল লিমিটে আসার জন্য। তাহলে এখন আমি খুব লম্বা করব না, আমি যত শর্টে এবং যত সহজ এবং সরল ভাষা আমি বলতে যাচ্ছি, যেহেতু আমার রেকর্ডিংটা সবার জন্য, আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রিয়াল বা হেলথ কেয়ার সেক্টরে বা প্রোডাক্টিভ সেক্টর বা এগ্রিকালচারাল সেক্টরে যারা কাজ করে সবার জন্য এবং লেমেনদের জন্য যারা এটা খুব সহজ বাংলায় বুঝতে পারে। তো কিছু কিছু শব্দ আমার ইংরেজি চলে আসবে, উপায় নাই, বাংলা করতে গেলে এটা আরও কঠিন হয়ে যাবে, ইংরেজিতেই বেশি প্রযোজ্য। তো এখন রিস্ক অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা রিস্ক অ্যাসেসমেন্ট করে আমরা, যেটা আমি আগে বললাম, যে রিস্ক অ্যাসেসমেন্ট করে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টকে অথবা নিয়ার মিসটা হলো সেই ধরনের অ্যাক্সিডেন্ট, এটাকে ঠিক অ্যাক্সিডেন্ট বলা যায় না, যেটা অ্যাক্সিডেন্ট করতে পারতো। যেমন ধরা যাক যে কোনো লোক একটা রাস্তা দিয়ে পারাচ্ছে, টপ করে উপর থেকে একটা ইট পড়ে গেল, কিন্তু তার গায়ে পড়লো না। তো ইটটা যদি তার গায়ে পড়তো, মাথায় পড়তো, ক্ষতি হতে পারতো। তো যেহেতু এখানে কোনো ক্ষতি হয় নাই, হতে পারতো, এটাকে বলা হয় আমাদের বিদ্যায় বলা হয় এটাকে নিয়ার মিস, হতে পারতো। আর যদি কোনো ক্ষতি হয়ে থাকে, হয়ে গেল, তখন সেটাকে বলে অ্যাক্সিডেন্ট। তাহলে নিয়ার মিস আর অ্যাক্সিডেন্টের ভিতরে এইটুকু পার্থক্য রয়েছে যে নিয়ার মিসটা, আজকে যেটা নিয়ার মিস, কালকে হতে পারে সেটা অ্যাক্সিডেন্ট। এবং নিয়ার মিসটাকে একেবারে একেবারে ফেলে দেওয়া উচিত না, তাকেও ইনভেস্টিগেট করা দরকার এবং এটার পিছনে যে রুট কজ আছে সেটাকে অ্যানালাইসিস করে বের করা দরকার। তো এটা হলো যে ঘটনা ঘটার পরে, ঘটনা ঘটার আগে যেটা করতে হয় সেটা হলো রিস্ক অ্যাসেসমেন্ট। এবং রিস্ক অ্যাসেসমেন্ট করলে আমি বললাম যে, আমি বলতেছি যে অধিকাংশ অধিকাংশ অ্যাক্সিডেন্ট এবং ইনসিডেন্টকে মানে কন্ট্রোল করা যাবে, বাধা দেওয়া যাবে যাতে সেটা না ঘটে। এবং এটা মানে ইনসিডেন্ট ঘটার আগে এটাকে করতে হয়। তো আমি যেটা বলেছিলাম আগে যে 98% অফ অ্যাক্সিডেন্ট প্রিভেন্টেবল, মানে আমাদের দেশে আমি জানি যে যদি তারা সবাই মিলে যদি আমাদের এই অস্ত্রটা ব্যবহার করে, রিস্ক অ্যাসেসমেন্ট মেথডটা যদি ব্যবহার করে, এটা আমি খুবই সহজ ভাষায় বলবো, আমার তো খুবই বিশ্বাস abruptly abruptly 50% of the accidents they can control within a very limited time. তবে এত মক্ষম যে অস্ত্রটা, সেটা সম্বন্ধে আমার বলতে একটু সময় লাগবে, আজকে জাস্ট আমি একটু সহজ ভাষায় বলে যাচ্ছি। এটা হলো যে এই রিস্ক অ্যাসেসমেন্টটা হলো যে অ্যাজ এ পার্ট অফ ম্যানেজিং হেলথ অ্যান্ড সেফটি অফ ইউর বিজনেস। I mean, you must have to control your risks in the workplace. এখন রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আমাদের দুটো শব্দ আমরা আমরা শব্দ সম্বন্ধে আমরা একটা বলবো, একটাকে বলবো যে হ্যাজার্ড, আরেকটা বলবো রিস্ক। এখন হ্যাজার্ড আর রিস্কের ভিতরে বেশ কোনটা কি? হ্যাজার্ডের যদি আমরা ঠিক বাংলা করতে চাই, কি বলবো এটাকে, হ্যাজার্ডের বাংলা করতে গেলে আমাকে এটা বলতে হবে যে ঝুঁকি, ঝুঁকি বা এই ধরনের শব্দ বলতে হবে। না, ঝুঁকিও না, বিপত্তি বলা যেতে পারে হ্যাজার্ড। আর রিস্কটা হলো গিয়া সেটা ঝুঁকি। আচ্ছা, আমি এইটা খুব একটা এক্সাম্পল দিয়ে বলতেছি যে দুটো সিঁড়ি লাগানো আছে কাঠের, ধরেন দুটো সিঁড়ি লাগানো আছে, দুটো লোক দুটো সিঁড়িতে উঠলো। এখন এই দ্বিতীয় লোকের যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা ফিক্সড আপ করা আছে, এবং যে লোকটা দ্বিতীয় সিঁড়িতে উঠলো, 2 নম্বর যেটা লোকটা, সে হয়তো সেফটি হার্নেস পরা আছে, এবং সিঁড়ি তো বললাম যে সেটা ফিক্স করা আছে,
তার হার্ড হেড রয়ে গেছে, সেফটি শুজ রয়ে গেছে, আরেকটা লোক এগুলি ছাড়াই শুধু সিঁড়িটা লাগিয়ে দিয়ে উপরে, একই উচ্চতার উপরে। এখন দেখা গেল যে হ্যাজার্ড যেটা, এটা দুই পক্ষের লোকেরই কিন্তু সমান সমান। হ্যাজার্ডটা কি? এটা পড়ে যাওয়াটা, পড়ে যাওয়াটা হ্যাজার্ড, পড়ে গিয়ে ক্ষতি হওয়াটা। এখন যেটা রিস্ক, যেটা হলো যে প্রথম লোকটার ক্ষেত্রে রিস্কটা বেশি, দ্বিতীয় লোকটার ক্ষেত্রে রিস্কটা কম, ইনজুরিটা কম, যেহেতু তার সে হার্নেস তার লাগানো আছে, তার লেডারটা, সিঁড়িটা, মুইটা আর কি ফিক্স করা আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা কমে গেছে, সম্ভাবনাটা কমে গেছে। এবং পড়ে গেলে যেটা হতো, যে ক্ষতিটা হতো, সেই ইনজুরি হওয়ার সম্ভাবনা কম রয়ে গেছে, বা হলেও সেটা কম হবে যেহেতু তার সেফটি হার্নেস রয়ে গেছে, সেফটি শুজ, হার্ড হেড রয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে হাজার দু ক্ষেত্রেই সমান, কিন্তু সিভিয়ারিটি যেটা আছে, সিভিয়ারিটি হলো যে মানে ক্ষতির, যে ক্ষতিটা যেটা, দ্বিতীয় লোকের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাটা কম। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই রিক্সের দুটো রূপ রয়ে গেছে। একটা হলো গিয়া তার ফ্রিকোয়েন্সি, মানে লাইকলিহুড, মানে কি ধরনের এটা সম্ভাবনা বলা যেতে পারে, আর একটা বলা যায় সেটা সেটা সিভিয়ারিটিটা। এখন দেখা গেল একটা জিনিস, একটা কাজের ফ্রিকোয়েন্সি খুব বেশি, বার এটা খুব বেশি হতে পারে। কি হতে পারে? যে আমাদের ধরেন গার্মেন্টস ফ্যাক্টরিতে আঙ্গুল কাটাটা, কাজ করতে গিয়ে আঙ্গুল কাটবো, এটা সেটা কাটবো, খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিলাম। তো কিন্তু আঙ্গুল কাটাটা সামান্য একটা ফার্স্ট এড দিলে হয়ে গেলে, অনেক সময় একটু বেশি হলে সেলাই টেলাই লাগতে পারে, ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট লাগতে পারে। আরেকটা হলো যে আগুন লাগাটা। এখন আগুন লাগাটা আমি যদি আমার 2, 4, 5, 10 বছরে একবার হয়, সেটা বেশি রিস্ক। আর যদি দেখা যাচ্ছে না প্রতিদিন, প্রতিদিন প্রায় বেশ কিছু সংখ্যক লোকের এইরকম হাত কাটতেছে, যদিও কাটাটা, আঙ্গুল কাটাটা বা হাত কাটাটা সেই এত আগুন লাগাচ্ছে, যদিও মানে কম ক্ষতিকর, কিন্তু যেহেতু এটা খুব বেশি বেশি হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে, সেই জন্য এটাকে বলা যেতে পারে যে এইটার রিস্কটা বেশি বা সমান সেই আগুন লাগার মতো। আগুনের ধরনের উপর নির্ভর করে যে কত 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 প্রখরতার আগুনটা, কত ডিভাস্টেটিং সে ফায়ারটা লাগলো, এটার উপর ডিপেন্ড করতেছে। তো যাই হোক, তো এই আর কি আমি যেটা বুঝাতে চাচ্ছি যে মানে তার লাইকলিহুড এবং সিভিয়ারিটি, এই দুটোর উপর নির্ভর করতেছে আমার রিস্ক। তাহলে রিস্কের দুটো এলিমেন্টারি ফ্যাক্টর আছে। একটা হলো গিয়ে তার লাইকলিহুড বা ফ্রিকোয়েন্সি। আমি ফ্রিকোয়েন্সি বলি যে মানে বৎসরে বা মাসে, ফ্রিকোয়েন্সি বলেই ভালো হবে, যেহেতু আমার প্রায় লেকচার এবং প্রায় বইপত্রতে আমি এটা ফ্রিকোয়েন্সি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি, এবং এটা লোকজন বুঝেও। একটা নির্দিষ্ট সময় কতবার হচ্ছে, ওই জন্য ওই লাইকলিহুড বলেছে, ফ্রিকোয়েন্সি বলাটা সুবিধাজনক। আর এই গিয়ে বলে এই যে সিভিয়ারিটি যেটা হচ্ছে, যে সেটা মানে তার প্রখরতা, মানে কত কিভাবে, মানে কত মানে ইয়েতে সেটা প্রখরভাবে সে ক্ষতি করলো, বডিলি হোক, অথবা ফিনান্সিয়ালি হোক, বা এনভায়রনমেন্টালি হোক, মানে সেটা কি ধরনের ডিভাস্টেটিং, কি ধরনের সিভিয়ার সেটা হয়ে গেল সেই ইয়েটা। এখন তাহলে কিন্তু লাইকলিহুড, ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে আমরা রিস্ক ফ্যাক্টরটা বলতে পারি। তাহলে আমরা বলি যে রিস্ক সেইটা একই জিনিস, সেটা হ্যাজার্ডসের একটা রূপ, যে হ্যাজার্ডসের ফ্রিকোয়েন্সি এবং হ্যাজার্ডসের সিভিয়ারিটি, এই দুটোর উপর ডিপেন্ড করে আমরা রিস্কটা বের করি যে সেটা কি ধরনের রিস্ক। এবং রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আরেকটা রিস্ক অ্যাসেসমেন্টের জন্য কিছু আরও কিছু ফ্যাক্টর রয়ে গেছে, যেটা ধাপে ধাপে বলবো আমি। তো আগে জিনিসটা খুব শর্টে বলে দিই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা হ্যাজার্ডসের লাইকলিহুড অ্যান্ড সিভিয়ারিটির উপর একটা
ছকের মতো আছে, ম্যাট্রিক্স, এটাকে রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স বলে। তো আমি যে রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সটা বানিয়েছি, রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স অনেক ধরনের আছে। তো আমি যেটা বানিয়েছি সেটা মাত্র একটা ছক, যেটাতে 9টা ঘর করা আছে। 9টা ঘর খুব ইজিলি করা যেতে পারে। আমি পরে এটা দেখাই দেবো না কিভাবে করা যেতে পারে, আমাদের দেশের লোকজনটা করতে পারবে। এই 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 হিসাবে 3জন লোক কারা করবে? 3জন অভিজ্ঞ লোক, অন্তত 3 থেকে 5জন অভিজ্ঞ লোক সেই সেই এলাকাটা ইন্সপেক্ট করে ফাইন্ড আউট করবে, করার পরে এবং সে প্রত্যেকটা স্টেজে এটার লাইকলিহুড অ্যান্ড সিভিয়ারিটি বের করে সেই ছকে বসাবে। তো সেই ছকটা করা হলো তিনটে ক্যাটাগরি রয়ে গেছে সেই ছকের ভিতর। একটা হলো গিয়ে লো রিস্ক, একটা হলো মাইল্ড, LM অ্যান্ড এইচটা হলো গিয়ে হাই রিস্ক। তো আমাদের ইন্টেনশনটা হবে কি, যেটা হাই আছে হাইকে থ্রু মিডিয়াম, হাইকে মিডিয়াম অথবা লোতে আনা। লো রিস্কটাই অ্যাকসেপ্টেবল। কারণটা হলো গিয়ে কাজ তো আমাকে করতেই হবে, রিস্ক তো আমাকে নিতেই হবে, কাজের জন্য আমাকে রাস্তায় বের হতেই হবে, গাড়ি আমাকে চালাতেই হবে, রান্না করতে গেলে চুলা জ্বালাতেই হবে। রিস্ক তো প্রত্যেক জায়গায় রয়ে গেছে। আমরা তো রিস্কের সমুদ্রে বাস করতেছি। তো তাই বলে কি আমরা কাজ করব না? কাজ করব, ঠিকই কাজ করব, তবে ওই রিস্কটাকে অ্যাকসেপ্টেবল নিয়েতে আসার জন্য, এই রিস্ককে অ্যাকসেপ্টেবল লেভেল নিয়ে আসার জন্য আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট মেথোডোলজি। এই রিস্ক অ্যাসেসমেন্ট মেথোডোলজি উই ক্যান ইউজ ইন আওয়ার ডোমেস্টিক কিচেন ইভেন ইভেন ইন আমাকে একজন বলতেছিল যে বেডরুমে কি রিস্ক থাকতে পারে, ঠাট্টা করে বলতেছিল। তো আমি এটা জবাবে বললাম কি, দেখো আলেকজান্ডার, এখন একটা গল্পই বলি, কেন এত মোটো মোটো কথা বললাম, টেকনিক্যালি একটু গল্পই বলি। আলেকজান্ডার তার বন্ধুকে জিজ্ঞেস করছে যে তোমার বাবা কিভাবে মারা, না, আলেকজান্ডারের বন্ধু আলেকজান্ডারকে জিজ্ঞেস করলো যে তোমার দাদা কিভাবে মারা গেল। তো আলেকজান্ডার বলতেছে আমার দাদা মারা গেল ব্যাটল ফিল্ডে। তাহলে তোমার বাবা কিভাবে মারা গেল? আমার বাবাও ব্যাটল ফিল্ডে মরে গেল, যুদ্ধ করতে করতে মরে গেল। তুমি কিভাবে মরবা? তো আমিও ব্যাটল ফিল্ডেই মরবো, যেহেতু যুদ্ধই আমার, এটা আমার কাজ, যুদ্ধ করাটাই আমার কাজ। তখন লোকটা বললো আলেকজান্ডারকে যে আলেকজান্ডার, উফ, ব্যাটল ফিল্ড ইজ ভেরি রিস্কি, ব্যাটল ফিল্ডে খুব রিস্কের জায়গা। তো তখন আলেকজান্ডার জিজ্ঞেস করলো তোমার দাদা কিভাবে মারা গেল, কোথায় মারা গেল? সে বলে বেডরুমে। বাবা কোথায় মারা গেল? বেডরুমে। তুমি কোথায় মারা যাবে? কি বেডরুমে? দ্যাট ইজ ওয়াই ইউর বেডরুম ইজ ভেরি রিস্কি। তাহলে বলতেছে বেডরুমটা খুবই রিস্কি। তখন সে বলতেছে, আলেকজান্ডার বলছে ইউর বেডরুম ইজ রিস্কি, আর সে বলছে তো ব্যাটল ফিল্ড ইজ রিস্কি। তখন আলেকজান্ডার বলছে দেখুন ব্যাটল ফিল্ডে যখন আমি যাই আমার তো সেফগার্ড থাকে, বর্ম টর্ম থাকে, মাথায় বর্ম থাকে, হাতের ভিতর সব বর্ম টর্ম, এগুলো আমি সেফটি মেজার নিয়েই যাই। তো দেখা যাচ্ছে যে সেই যুগে যুদ্ধের সময় রিস্ক অ্যাসেসমেন্ট করা হতো। তো কিন্তু সেই এখনকার মডার্ন পর্যায়ে না। তো যেটা বললাম যে রিস্ক বেডরুমেও আছে। রিস্ক আছে না এরকম যে বিছানা থেকে পড়ে গিয়ে লোক লোক মারা গেল, মাথায় আঘাত করে লোক মারা গেল, বহু বহু এরকম এক্সাম্পল রয়ে গেল। তো এখন বলা হচ্ছে যে হ্যাঁ রিস্ক আছে, রিস্ক আমাকে নিতেই হবে। সেফটি সেফটি সায়েন্স কোনো সময় একেবারে 0% অ্যাক্সিডেন্ট আনতে পারবে না, 0% সম্ভব না। এই কলম্বিয়াতে যেটা শাটল জাং, সেখানে যেটা যারা 98-99% নিয়ার অ্যাবাউট 100% যার সেফটি মেজার ছিল, সেখানেও অ্যাক্সিডেন্ট ঘটে গেল কয়েকবার। তাহলে অ্যাক্সিডেন্ট ঘটবে, কিন্তু খুবই মিনিমাম ফ্রিকোয়েন্সি অ্যান্ড মিনিমাম সিভিয়ারিটি এবং ইন অ্যাকসেপ্টেবল লেভেল। এটাই হলো আমাদের কাজ, সেফটি প্রফেশনালের কাজ। আমাদের মতো স্পেশালিস্ট এই সমস্তই কাজ করে থাকে। এবং এটা হলো গিয়ে বিরাট একটা এরিয়া। সেখানে আমাদেরকে কি দেখতে হয়, অকুপেশনাল হেলথের জন্য, কি বলে ওটাকে, অকুপেশনাল হেলথ কি বলে বাংলায়, পেশাগত স্বাস্থ্য। এই পেশাগত স্বাস্থ্যের জন্য আমাদের হেলথ সায়েন্সও পড়তে হচ্ছে। আমরা হেলথ সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চকে অ্যাপ্লাই করতেছি, আমরা এরগোনমিককে অ্যাপ্লাই করতেছি।
যেহেতু দিস ইজ দ্য পার্ট অফ দ্য অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, আমার রিস্ক অ্যাসেসমেন্ট যেটা আছে, রিস্ক অ্যাসেসমেন্ট শুধু টেকনিক্যাল সাইড নিয়ে আসবে না, সেটা মেডিকেল সাইটেও দেখবে। তো যখন আমরা হসপিটাল রিস্ক অ্যাসেসমেন্ট করি, তখন আমরা হসপিটাল রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য আমরা ইনফেকশন কন্ট্রোলটাকেও ফোকাসে নিয়ে আসি, যে সেই ইনফেকশন কন্ট্রোল যে হচ্ছে ইনফেকশন যে হচ্ছে বা হবে, বা যে সেটা কত কীরকম লাইভলিহুড আছে, এটা কী ধরনের মাইক্রো অর্গানিজমের দ্বারা হবে, এটাকে ওই এলাকাটা কী, সেটা কি একেবারে ফ্লু এরিয়া নাকি নাকি মানে খুব ভাইরাল এরিয়া, ফ্লু মানে ভাইরাল আর কি, সে যেমন রয়ে গেছে হ্যাপাটাইটিস বি। এখন যদি আমাদের কোনো হ্যাপাটাইটিস বি, তো আমরা হ্যাপাটাইটিস বিটা সাংঘাতিক ব্যাপার, সমস্ত জায়গায় ইনফেকশন কন্ট্রোলটাকেও তো খুব খুব শক্তভাবে মেজার নেওয়া, সব জায়গায় নেওয়া হয় কম বেশি আর কি, তো দেখতে হয় তার সিভিয়ারিটিটা কত সেটা। তো যাও, যেটা বলতেছিলাম আর কি, যে রিস্ক অ্যাসেসমেন্ট মেথোডোলজি যেটা আমি বললাম, পরবর্তী পর্যায়ে আমি আমি ইমেল অ্যাড্রেস দিলাম, আমার নাম দিলাম, যাদের প্রয়োজন আছে তারা, বিশেষ করে বাংলাদেশি অর্গানাইজেশন, আমাকে ইমেল করতে পারেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন, ইমেল আপনাদের প্রশ্ন এবং আপনাদের স্পেসিফিক যে প্রবলেম যেটা আছে ইন্ডাস্ট্রিতে বা গার্মেন্টস সেক্টরে বা হেলথ কেয়ার সেক্টরে, এগ্রিকালচারাল সেক্টরে অর বিজনেস সেক্টরে, যেখানে যে সমস্যা আছে আমাকে ইমেল করে আমাকে আপনাদের সমস্যাটা জানাতে পারেন। এবং বাংলাদেশি প্রতিষ্ঠান এটার জন্য আমার আমার যে এই সার্ভিসটা, আমার এই কনসালটেন্সিটা হবে ফ্রি। আমি যতদিন পারো, যত দূর পর্যন্ত পারবো দিয়ে যাব। এবং আমি ওই আমার আমাকে ইমেলের সাথে যোগাযোগ করলে ওই যেটা আমি বললাম যে রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সটি কীভাবে করতে হয় সেই ম্যাট্রিক্সটাও পাঠিয়ে দেবো। এবং কীভাবে করতে হয় খুবই খুবই সিম্পল। এই আমি আরেকটা যদি প্রয়োজন হয় নেক্সট একটা ভিডিওতে আমি এটাকে কীভাবে অ্যাসেস করতে হয় বলে দেব। এবং আমার মনে হয় না যে এটার জন্য খুব বেশি শিক্ষা বা খুব বেশি ডিগ্রিধারী লোকের প্রয়োজন হবে। এটা যে মানে এমনকি গার্মেন্টস সেক্টরে যে কোনো একটা নর্মাল ওয়ার্কারও এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। তো যা হোক, আজকে এই পর্যন্ত। যোগাযোগ রাখবেন, খুশি হব। বাংলাদেশি প্রতিষ্ঠান খুশি যোগাযোগ করলে আরও খুশি হব, বিশেষ করে বাংলাদেশি প্রতিষ্ঠান হলে। কেন এত দেশের এত ইন্ডাস্ট্রি, এত প্রোডাক্টিভ সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এত হেলথ কেয়ার সেক্টর, এত জায়গায় কাজ করতেছে, মাঝে মাঝে লাগে যে আমি এদের এত কিছু করলাম কিন্তু আমি আমার দেশের প্রতিষ্ঠানের জন্য কী করলাম। এবং যখন দেখি এই সমস্ত অ্যাক্সিডেন্ট ঘটতেছে, ডিভাস্টেটিং, মনটা খুবই খারাপ হয়ে যায়, মনটা খুবই খারাপ হয়ে যায়। এই যে বললাম যে দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি, সেটাকে আমার সেফটি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার 3 বছরের ভিতর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেলাম, ব্রিটিশ সেফটি অ্যাওয়ার্ড। তখন ছিল টনি ব্লেয়ার, সে কনগ্রেচুলেট করলো। তখন তো আমাদের দেশে এইরকম ইনসিডেন্ট হয়নি। এই কিছুদিন আগে যখন কাতারের হসপিটালে যখন কাজ করেছি, সেটাও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, ক্যানাডিয়ান অ্যাক্রিডিটেশন পেল। এর আগে যে জয়েন্ট কমিশন, যে ইন্টারন্যাশনাল যে অ্যাক্রিডিটেশন সেটা হয়ে গেছে, সেটাও পেল। কিন্তু পাইলেও বুঝলাম, বড় বড় কনগ্রেচুলেশন পেলাম, বড় বড় সার্টিফিকেট পেলাম, বড় বড় অ্যাওয়ার্ড পেলাম, কিন্তু অ্যাওয়ার্ড পেলাম কিন্তু অত মিষ্টি লাগলো না, খুব একটা মিষ্টি লাগলো কি, কোন জায়গায় একটু ফিকে ফিকে মনে হলো। তো যদি আমি আমার দেশের জন্য, দেশের প্রতিষ্ঠানের জন্য যদি এতটুকু অবদান রাখতে পারি, বড় খুশি হব। আমার সেই দেশ, সেই প্রিয় মাতৃভূমি, যেটা ছেড়ে আজকে আমি এত দূরে। ছেলেরা তো বাংলাদেশ সম্বন্ধে তাদের তো কোন বাচ্চাদের তো অত টানও নাই, সব কি হয়ে যাচ্ছে এখন আমি তো ভুলতে পারি না। তো যা হোক, এক কথার ভিতরে আরেক কথা চলে আসতেছে। তো ঠিক আছে, ধন্যবাদ, আপনারা যোগাযোগ রাখবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আপনারা আমার এই ইউটিউবে দেখতে পারেন, বিভিন্ন ভিডিও রয়ে গেছে, বিভিন্ন ধরনের লেকচার, বিভিন্ন ধরনের ডিসকাশন রয়ে গেছে, সেটাও দেখা যেতে পারে।
আর যাদের বেশি প্রয়োজন আছে বা যাদের কোনো স্পেসিফিক প্রয়োজন আছে যেটা ওটা দ্বারা কভার করে না, you can just send me an email at Nazir NAZIR 224 altogether, Nazir NAZIR 224 at gmail.com. তো ধন্যবাদ, আবার দেখা হবে, খোদা হাফেজ।